শ্বশুর আমাকে স্ত্রী ভেবে বিয়ের প্রস্তাব দিলেন চশমার দোকানে। বোমা, আমি চাই এটা সত্যি হোক। তুমি আমার স্ত্রী হও। ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো। চশমার কাছে আমার প্রতিবিম্ব দেখে চমকে উঠলাম যখন শ্বশুর এই কথা বললেন। চশমা কিনতে একসাথে গিয়েছিলাম, দোকানদার আমাদের দেখে ভুল বুঝে বলল, আপনার স্বামীর জন্য কেমন ফ্রেম চান? শ্বশুর তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিলেন। বাড়ি ফেরার পথে গাড়িতে বসে তিনি আমার দিকে তাকিয়ে এই অবিশ্বাস্য প্রস্তাব দিলেন। তার চোখে যেন এক অদ্ভুত আকাঙ্ক্ষা। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম অঞ্জলি দাস। আমার বয়স ৩২ বছর। আমার স্বামীর নাম প্রদীপ দাস, বয়স ৩৬ বছর। আমাদের ২ সন্তান, অভিক আর মালিনী। অভিক ১৭ বছর বয়সী, কলেজে পড়ে। মালিনী ১০ বছর বয়সী, স্কুলে যায়। আমি যা বলতে যাচ্ছি তা শুনে হয়তো অনেকেই বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আমার শ্বশুরের সাথে আমার সম্পর্কে যে মোড় নিয়েছিল তা ভাবলেও আজও আমার গা শিউরে ওঠে। সেদিন চশমার দোকানে শ্বশুরের চোখে যে দৃষ্টি দেখেছিলাম তা আমি কখনোই ভুলতে পারব না। আমাদের পারিবারিক জীবন ছিল খুবই স্বাভাবিক। প্রদীপ একটা বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে কাজ করে, আর আমি বাড়িতে বসেই ফ্রিল্যান্স গ্রাফিক ডিজাইনের কাজ করি। আমার শ্বশুর রঞ্জন দাস, ৭০ বছর বয়সী, ২ বছর আগে শাশুড়ির মৃত্যুর পর একাই থাকেন। সপ্তাহে ২-৩ বার আমরা তার বাড়িতে যাই বা তিনি আমাদের বাড়িতে আসেন। তার স্বাস্থ্য ধীরে ধীরে খারাপ হতে থাকে। চোখে ছানি পড়ে, ডাক্তার অপারেশনের পরামর্শ দেন। অপারেশনের পর তাকে নতুন চশমা লাগবে জানিয়ে ডাক্তার রেফার করলেন এক বিশেষ চশমার দোকানে। শ্বশুর আমাকে অনুরোধ করলেন তার সাথে যেতে। প্রদীপ অফিসে থাকায় আমি রাজি হয়ে গেলাম। সেদিন সকালে শ্বশুর আমাদের বাড়িতে এলেন। আমি সাজগোজ করে প্রস্তুত হলাম। সেদিন আমি একটা হালকা গোলাপি রঙের শাড়ি পরেছিলাম। শ্বশুরকে দেখে মনে হচ্ছিল তিনি যেন কিছুটা অন্যমনস্ক। আমরা বের হলাম চশমার দোকানের উদ্দেশ্যে। গাড়িতে যাওয়ার সময় শ্বশুর অনেক কথা বললেন। তার ছেলেবেলার গল্প, চাকরির গল্প, আমার শাশুড়ির সাথে তার প্রথম দেখার গল্প। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। জানো বৌমা, তিনি বললেন, তোমার শাশুড়ি আমার জীবনের প্রেম ছিল না। আমাদের বিয়ে হয়েছিল পারিবারিক সিদ্ধান্তে। কিন্তু আমরা সারা জীবন একসাথে সুখে ছিলাম গো। হ্যাঁ বাবা, আপনারা দুজনকে দেখলে সেটা বোঝা যেত, আমি উত্তর দিলাম। কিন্তু কিছু কিছু মানুষ আছে যাদের দেখলেই মনে হয় তারা যেন অন্য জন্মে আমার কেউ ছিল, তিনি অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বললেন। আমি অস্বস্তি বোধ করলাম কিন্তু কিছু বললাম না। ভাবলাম বয়সের কারণে হয়তো তার কথাবার্তা কিছুটা এলোমেলো হচ্ছে। আমরা চশমার দোকানে পৌঁছালাম। এটা ছিল শহরের নামকরা একটা দোকান, যেখানে ব্র্যান্ডেড ফ্রেম পাওয়া যায়। আমরা ভেতরে ঢুকতেই দোকানের মালিক আমাদের স্বাগত জানালেন। আসুন স্যার, আসুন ম্যাডাম। কী ধরনের ফ্রেম খুঁজছেন আপনারা? তিনি জিজ্ঞেস করলেন। ডাক্তার বলেছেন চশমার প্রেসক্রিপশন দিয়েছেন। এই বয়সে আবার নতুন করে চশমা পরতে হচ্ছে, শ্বশুর বললেন। চিন্তা করবেন না স্যার, আমরা আপনার জন্য একদম উপযুক্ত ফ্রেম বের করে দেব। আপনার স্ত্রীও তো এসেছেন, উনার পছন্দটাও জেনে নেওয়া যাক, দোকানদার আমাদের দিকে তাকিয়ে বললেন। আমি মুখ খুলতে যাচ্ছিলাম যে আমি তার বৌমা, স্ত্রী নই, কিন্তু শ্বশুর আমার কথা বলার আগেই বলে উঠলেন, হ্যাঁ, ওর পছন্দটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। দোকানদার বিভিন্ন ধরনের ফ্রেম দেখাতে লাগলেন। শ্বশুর সেগুলো পরে দেখছিলেন আর আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করছিলেন, কেমন লাগছে? আমি একটা সাদা ফ্রেম দেখিয়ে বললাম, এটা আপনার চেহারার সাথে মানানসই হবে। শ্বশুর সেটা পরে আয়নার সামনে দাঁড়ালেন। আমি পাশে দাঁড়ালাম তাকে দেখার জন্য। আয়নায় আমাদের প্রতিবিম্ব দেখতে দেখতে হঠাৎ তিনি আমার দিকে ঘুরে দাঁড়ালেন। বুমা, আমার কি মনে হচ্ছে জানো? তিনি আমার চোখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বললেন। কি বাবা? আমি জিজ্ঞেস করলাম। আমার মনে হচ্ছে এই চশমা আমি তোমার জন্যও কিনে দিতে পারতাম। তাহলে আমরা একই রকম চশমা পরতাম, তিনি বললেন। আমি হেসে ফেললাম, আমি তো চশমা পরি না বাবা। তাহলে শুধু শোপিস হিসেবেই পরতে পারো। এটা দেখো তোমার চোখে কেমন লাগে, বলে তিনি তার চশমাটা আমার চোখে পরিয়ে দিলেন। আমি চশমা পরে আয়নার দিকে তাকালাম। দোকানদার বলল, ম্যাডাম, আপনাকেও খুব সুন্দর লাগছে চশমায় গু।
হঠাৎ শ্বশুর আমার কাঁধে হাত রাখলেন এবং বললেন, আমার স্ত্রী সব সময় সুন্দর গো। আমি চমকে উঠলাম। দোকানদার কিছু বুঝতে না পেরে হাসলেন। শ্বশুর সেই ফ্রেমটাই পছন্দ করলেন। দোকানদার তার প্রেসক্রিপশন অনুযায়ী লেন্স লাগিয়ে দেবেন বলে জানালেন। আমরা বাইরে আসলাম। বাড়ি ফেরার পথে গাড়িতে একটা অদ্ভুত নীরবতা বিরাজ করছিল। শ্বশুর হঠাৎ গাড়ি একটা নির্জন রাস্তার পাশে পার্ক করলেন। তিনি আমার দিকে ঘুরে বসলেন। বোমা, আমি চাই এটা সত্যি হোক। তুমি আমার স্ত্রী হও। ছেলেকে ডিভোর্স দিয়ে আমাকে বিয়ে করো, তিনি বললেন তার চোখে সেই অদ্ভুত দৃষ্টি নিয়ে। আমি বিশ্বাস করতে পারছিলাম না আমার কান কি শুনল। আমার হৃৎপিণ্ড জোরে ধকধক করতে লাগল। বাবা, আপনি কি বলছেন? আমি আপনার বৌমা, আপনার ছেলের বউ, আমি কাঁপা গলায় বললাম। আমি জানি, কিন্তু আমি যখন থেকে তোমাকে দেখেছি, তখন থেকেই আমার মনে হয়েছে তুমি আমার জন্যই তৈরি, প্রদীপের জন্য নয়। আমি জানি এটা ভুল, কিন্তু আমি আর নিজেকে আটকাতে পারছি না, তিনি বললেন। আমার গা শিউরে উঠল। আমি দরজার হাতল ধরে বললাম, বাবা, আপনি আজ ভালো নেই। আমি বাড়ি যেতে চাই। তিনি আমার হাত ধরে বললেন, শোনো, আমি জানি তুমিও আমার প্রতি একটা টান অনুভব করো। আমি দেখেছি তুমি কিভাবে আমার যত্ন নাও। বাবা, সেটা আপনার প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে। দয়া করে আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো আমি প্রদীপকে ফোন করব, আমি দৃঢ় কণ্ঠে বললাম। তিনি একটু চুপ করে থাকলেন, তারপর বললেন, আচ্ছা ঠিক আছে। আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। কিন্তু এটা ভেবো না যে আমি হার মানছি গু। গাড়িটা স্টার্ট দিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। আমি পুরো রাস্তা নীরব ছিলাম, আমার হৃদস্পন্দন তখনও স্বাভাবিক হয়নি। বাড়িতে পৌঁছে আমি দ্রুত গাড়ি থেকে নেমে ঘরে চলে গেলাম। আমার পুরো শরীর কাঁপছিল। প্রদীপ তখনও অফিস থেকে ফেরেনি। ছেলেমেয়েরা স্কুল কলেজে। আমি বাথরুমে গিয়ে জোরে জোরে পানি দিয়ে মুখ ধুলাম। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে নিজেকেই প্রশ্ন করলাম, এটা কি হচ্ছে? সেদিন সন্ধ্যায় প্রদীপ যখন বাড়ি ফিরল, আমি তাকে কিছুই বললাম না। কিভাবে বলবো যে তার বাবা আমাকে বিয়ে করতে চায়? সে বিশ্বাসই করবে না। উল্টো আমার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলবে। তারপর থেকে যতটা সম্ভব শ্বশুরের সাথে একা থাকা এড়িয়ে চলতে লাগলাম। প্রদীপকে বললাম আমি এখন শ্বশুরের বাড়িতে যেতে পারব না, কাজের চাপ বেড়ে গেছে। কিন্তু শ্বশুর ছাড়লেন না। প্রায়ই উনি আমাদের বাড়িতে আসতেন। আমি যখনই একা পেতেন, আমার কাছে এসে বসতেন এবং আমার হাত ধরার চেষ্টা করতেন। আমি সর্বদা সরে যেতাম। একদিন তিনি আমাকে একটা চিঠি দিলেন। লিখেছেন, আমি জানি আমার আচরণ তোমার কাছে অদ্ভুত মনে হচ্ছে। কিন্তু আমি বৃদ্ধ বয়সে প্রথমবারের মতো কাউকে এভাবে ভালোবেসেছি। তুমি আমার জীবনের শেষ আশা। আমি তোমাকে সব কিছু দিতে পারি। আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি, গাড়ি, সব কিছু। শুধু আমাকে একটু ভালোবাসো। আমি চিঠিটা পড়ে ছিঁড়ে ফেললাম এবং কাঁদতে লাগলাম। এটা কোনো দুঃস্বপ্ন নাকি? আমার স্বামীর বাবা আমাকে এভাবে প্রস্তাব দিচ্ছেন? আমি কি করব বুঝতে পারছিলাম না। এরপর একদিন আমি প্রদীপকে সব কিছু বলার সিদ্ধান্ত নিলাম। সেদিন রাতে খাওয়ার পর ছেলেমেয়েরা ঘুমাতে গেলে আমি তাকে বললাম, আমাকে কিছু বলতে হবে। কি ব্যাপার? প্রদীপ জিজ্ঞেস করল। আমি তাকে সমস্ত ঘটনা খুলে বললাম, চশমার দোকানের ঘটনা, গাড়িতে তার প্রস্তাব এবং পরে তার চিঠি। প্রদীপ প্রথমে হতবাক হয়ে শুনল। তারপর হাসতে লাগল, তুমি ঠাট্টা করছো, তাই না? বাবা কখনোই এমন করতে পারেন না গি। আমি ঠাট্টা করছি না। এটা সত্যি। আমি তোমাকে আগে বলিনি কারণ আমি ভয় পেয়েছিলাম, আমি বললাম। প্রদীপ আমার দিকে অবিশ্বাসের দৃষ্টিতে তাকাল। না, এটা সম্ভব নয়। তুমি হয় কিছু ভুল বুঝেছ, নয়তো অতিরঞ্জিত করছো গু। আমি হতাশ হয়ে বললাম, আমি জানতাম তুমি বিশ্বাস করবে না। কিন্তু এটাই সত্যি। আমি শপথ করে বলছি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাবা ৭০ বছরের বৃদ্ধ মানুষ। মার মৃত্যুর পর থেকে তিনি একটু বিষণ্ণ আছেন। তুমি হয়তো তার কোনো অনিচ্ছাকৃত আচরণকে ভুল বুঝেছ, প্রদীপ রাগত স্বরে বলল। আমি ক্ষুব্ধ হয়ে বললাম, আমি কি পাগল? সেদিন তোমার বাবা পরিষ্কার ভাষায় আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। তুমি বিশ্বাস না করলে তাকে জিজ্ঞেস করো গি। বাবাকে এমন কথা জিজ্ঞেস করে আমি তাকে অপমান করতে পারব না। তোমার উচিত নিজের চিন্তাভাবনা নিয়ে ভাবা, প্রদীপ চিৎকার করে বলল। সেই রাতে আমরা প্রথমবারের মতো আলাদা বিছানায় ঘুমালাম। পরের দিন প্রদীপ অফিসে চলে গেল আমার সাথে কথা না বলেই। আমি ভেঙে পড়লাম।
আমার নিজের স্বামী আমাকে বিশ্বাস করছে না। 3 দিন পর শ্বশুর আবার আমাদের বাড়িতে এলেন। প্রদীপ অফিসে ছিল, ছেলেমেয়েরা স্কুলে। আমি দরজা খুলে দেখলাম তিনি দাঁড়িয়ে আছেন। বুমা, আমার নতুন চশমা এসেছে। দেখবে? তিনি সহজ স্বরে জিজ্ঞেস করলেন, যেন কিছুই হয়নি। বাবা, দয়া করে চলে যান। আমি প্রদীপকে সব বলেছি, আমি বললাম। তিনি শান্তভাবে জিজ্ঞেস করলেন, কি বলেছ? আপনি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কথা গু। তিনি হাসলেন, সত্যি? আমি তোমাকে কবে বিয়ের প্রস্তাব দিলাম? তুমি কি পাগল হয়ে গেছ? আমি হতভম্ব হয়ে গেলাম। সেদিন চশমার দোকানে, গাড়িতে আপনি আমাকে বলেননি আপনার স্ত্রী হতে? না তো। আমি শুধু বলেছিলাম যে তুমি আমার বোমার মতোই আমার যত্ন নাও। তুমি ভুল শুনেছ। তিনি অবাক হওয়ার ভান করে বললেন। আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি এখন সব অস্বীকার করছেন? আপনি আমাকে চিঠি দেননি? আমি জিজ্ঞেস করলাম। কোনো চিঠি? আমি কেন তোমাকে চিঠি দেব? বুমা, আমার মনে হয় তোমার কিছু মানসিক সমস্যা হচ্ছে। তুমি ডাক্তারের সাথে দেখা করো, শ্বশুর উদ্বেগের ভান করে বললেন। আমি ভিতরে গিয়ে চিঠিটা আনতে গেলাম, কিন্তু মনে পড়ল আমি সেটা ছিঁড়ে ফেলেছিলাম। আবার ফিরে এসে বললাম, আপনি আমাকে ভালোবাসার চিঠি দিয়েছিলেন, আমি সেটা ছিঁড়ে ফেলেছি। বুমা, এটা অত্যন্ত গুরুতর অভিযোগ। আমি আমার পুত্রবধূকে চিঠি দেব? তুমি শুধু আমাকে নয়, নিজেকেও অপমান করছ। আমি প্রদীপকে এই বিষয়ে বলব, তিনি হুমকির সুরে বললেন। আমি ভয় পেয়ে গেলাম। প্রদীপ ইতিমধ্যেই আমাকে বিশ্বাস করেনি। এখন তার বাবা যদি উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করেন, তাহলে কি হবে? সেদিন সন্ধ্যায় প্রদীপ যখন ঘরে ফিরল, তার মুখ গম্ভীর ছিল। সে আমার দিকে তাকাল। বাবা আজ আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছেন তুমি নাকি তার সম্পর্কে অদ্ভুত অভিযোগ করছ। প্রদীপ, আমি সত্যি বলছি, আমি কাঁদতে কাঁদতে বললাম। বাবা বলেছেন তিনি ডাক্তার ডেকেছিলেন তোমার জন্য। তিনি চিন্তিত যে তোমার কোনো মানসিক সমস্যা হচ্ছে। প্রদীপ শান্তভাবে বলল। আমি হতবাক হয়ে গেলাম। ডাক্তার? প্রদীপ কি আমাকে পাগল মনে করছে? প্রদীপ, আমি তার হাত ধরে বললাম, আমি সত্যি বলছি। তোমার বাবা আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। তিনি এখন সব অস্বীকার করছেন। আমাকে বিশ্বাস করো। প্রদীপ তার হাত ছাড়িয়ে নিল। তোমার সাথে কথা বলা যাচ্ছে না। কাল সকালে আমরা একজন সাইকিয়াট্রিস্টের কাছে যাব। আমার মনে হলো আমার পায়ের নিচে থেকে মাটি সরে যাচ্ছে। আমার স্বামী আমাকে বিশ্বাস করছে না, বরং আমাকে পাগল ভাবছে। সেই রাতে আমি ঘুমাতে পারিনি। সারা রাত ভাবছিলাম, আমি কি সত্যিই পাগল হয়ে যাচ্ছি? না, আমি জানি আমার শ্বশুর কি বলেছিলেন। আমি সেটা কল্পনা করিনি। পরদিন সকালে প্রদীপ আমাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেল। ডাক্তার একজন বয়স্ক ভদ্রলোক, নাম সেন। তিনি আমাকে নানা প্রশ্ন করলেন, আমার ঘুমের অভ্যাস, খাওয়া দাওয়া, কোনো হ্যালুসিনেশন হয় কিনা ইত্যাদি। আমি সব ঠিকঠাক উত্তর দিলাম। তারপর তিনি প্রদীপকে বাইরে যেতে বলে আমাকে আমার শ্বশুর সম্পর্কে ঘটনাটি বলতে বললেন। আমি তাকে সবকিছু খুলে বললাম, চশমার দোকানের ঘটনা থেকে শুরু করে শ্বশুরের প্রস্তাব, চিঠি, সবকিছু। সেন আমার কথা মনোযোগ দিয়ে শুনলেন। তারপর বললেন, দেখুন, আমি আপনাকে একটা সম্ভাবনার কথা বলি। এটা হতে পারে যে আপনার শ্বশুর বয়স্ক হওয়ার কারণে কিছু মানসিক সমস্যায় ভুগছেন। বয়স্কদের মধ্যে ডিমেনশিয়া বা অন্য ধরনের কগনিটিভ ইম্পেয়ারমেন্ট দেখা যায়। তার আচরণে কি আর কোনো পরিবর্তন লক্ষ্য করেছেন? আমি ভাবতে লাগলাম। শ্বশুর সম্প্রতি অনেক সময় বিষয় পাল্টে কথা বলতেন, কখনো কখনো একই কথা বারবার বলতেন। আমি এগুলো ডাক্তারকে বললাম। আমি আপনার স্বামীকে পরামর্শ দেব আপনার শ্বশুরের একবার নিউরোলজিস্টের সাথে দেখা করাতে। আপনার মানসিক স্বাস্থ্য একদম ঠিক আছে, আমি কোনো সমস্যা দেখছি না, সেন বললেন। আমি যেন নতুন জীবন পেলাম। ডাক্তার আমাকে বিশ্বাস করেছেন। তিনি বাইরে গিয়ে প্রদীপকে ডাকলেন এবং তাকে বোঝালেন যে আমার কোনো মানসিক সমস্যা নেই, বরং তার বাবাকে একবার পরীক্ষা করানো উচিত। প্রদীপের মুখে বিভ্রান্তি ফুটে উঠল। আমার বাবা? আপনি বলতে চাচ্ছেন আমার বাবারই মানসিক সমস্যা আছে? সমস্যা বলছি না, তবে বয়স্ক মানুষদের কগনিটিভ ফাংশনে কিছু পরিবর্তন হতে পারে। একবার চেক করালে ভালো, ডাক্তার বললেন। প্রদীপ আমার দিকে তাকাল। তার চোখে এখনও সন্দেহ ছিল, কিন্তু সে ডাক্তারের পরামর্শ শুনে মাথা নাড়ল। আমরা বাড়ি ফিরলাম। প্রদীপ গাড়ি চালাচ্ছিল, আমি পাশে বসেছিলাম। হঠাৎ সে বলল, অঞ্জলি, আমি দুঃখিত।
আমি তার দিকে তাকালাম। আমি তোমাকে বিশ্বাস করিনি। আমি কল্পনাও করতে পারিনি যে বাবার এমন অবস্থা হতে পারে, সে বলল। কোনো সমস্যা নেই, আমি তার হাত ধরে বললাম। আমরা একসাথে এই সমস্যার সমাধান করব। পরের দিন প্রদীপ তার বাবাকে নিয়ে নিউরোলজিস্টের কাছে গেল। নিউরোলজিস্ট নানা পরীক্ষা-নিরীক্ষা করলেন এবং MRI করার পরামর্শ দিলেন। MRI রিপোর্ট আসার পর ডাক্তার আমাদের ডেকে পাঠালেন। দেখুন, ডাক্তার MRI স্ক্যান দেখিয়ে বললেন, এখানে আপনার বাবার মস্তিষ্কে ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এটা ডিমেনশিয়ার একটি ধরন যেখানে ফ্রন্টাল লোব এবং টেম্পোরাল লোব ক্ষতিগ্রস্ত হয়। এর ফলে রোগীর আচরণ, ব্যক্তিত্ব এবং ভাষার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। প্রদীপ অবাক হয়ে জিজ্ঞেস করল, এ কারণে কি বাবা আমার স্ত্রীকে অনুচিত প্রস্তাব দিতে পারেন? হ্যাঁ, একদম। ফ্রন্টোটেম্পোরাল ডিমেনশিয়ায় আক্রান্ত রোগীরা প্রায় অনুচিত যৌন আচরণ করেন, সামাজিক নিয়ম ভঙ্গ করেন এবং অন্যদের প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে পারেন। তাদের ফিল্টার কাজ করে না, তাই তারা যা মনে আসে তাই বলে ফেলেন বা করে ফেলেন, ডাক্তার ব্যাখ্যা করলেন। প্রদীপ পাথরের মতো বসে রইল। আমি তার হাত ধরলাম। আমরা কি করতে পারি, ডাক্তার? আমি জিজ্ঞেস করলাম। ডাক্তার বললেন, এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তবে কিছু ওষুধ আছে যা উপসর্গগুলো কমাতে সাহায্য করতে পারে। পাশাপাশি তার যত্ন নেওয়ার পদ্ধতিতে কিছু পরিবর্তন আনতে হবে। আমরা ডাক্তারের পরামর্শ মেনে শ্বশুরের চিকিৎসা শুরু করলাম। প্রদীপ একজন কেয়ারগিভার নিয়োগ করল যিনি দিনের বেলা শ্বশুরের সাথে থাকতেন। আমি আর কখনো একা তার সাথে দেখা করতাম না। কয়েক সপ্তাহ পর শ্বশুর যখন ওষুধের প্রভাবে কিছুটা ভালো ছিলেন, প্রদীপ তাকে আমার সাথে আচরণ সম্পর্কে জিজ্ঞেস করল। শ্বশুর প্রথমে অস্বীকার করলেন, তারপর আস্তে আস্তে মনে পড়তে লাগল। হ্যাঁ, আমি বোমাকে কিছু বলেছিলাম। আমি ঠিক মনে করতে পারছি না। আমার মাথায় তখন অন্য কিছু ছিল। আমার মনে হয়েছিল ও তোমার মা। তিনি গোলমাল করে বললেন। প্রদীপ আমার দিকে তাকাল। সে বুঝতে পারল যে আমি সত্যি বলেছিলাম। পরে সে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি খুব দুঃখিত অঞ্জলি। আমি তোমাকে বিশ্বাস করিনি। তুমি একা এত কষ্ট পেয়েছ। ঠিক আছে, আমি বললাম। বাবা অসুস্থ। এটা তার দোষ নয়। আমরা এখন জেনেছি কি হয়েছে, তাই এর সমাধান করতে পারব। এরপর থেকে আমাদের জীবন অনেক পরিবর্তিত হয়ে গেল। প্রদীপ তার বাবাকে নিয়ে অনেক বেশি সময় কাটাতে লাগল। শ্বশুরের চিকিৎসা চলতে লাগল। তার অবস্থা কখনো ভালো, কখনো খারাপ হতো। কিন্তু আমাদের পারিবারিক বন্ধন আগের চেয়ে শক্তিশালী হল। আমরা সবাই মিলে এই সমস্যা মোকাবেলা করছিলাম। 6 মাস পর একদিন শ্বশুর যখন ভালো অবস্থায় ছিলেন, তিনি আমাকে ডাকলেন। প্রদীপও সেখানে উপস্থিত ছিল। বোমা, আমি জানি আমি তোমার সাথে খারাপ আচরণ করেছি। আমার মনে পড়ে না ঠিক কি বলেছিলাম, কিন্তু জানি যে তা অনুচিত ছিল। আমি দুঃখিত, তিনি বললেন। আমি তার হাত ধরে বললাম, কোনো ব্যাপার না বাবা। আপনি অসুস্থ ছিলেন। তুমি খুব ভালো মেয়ে। আমার ছেলে ভাগ্যবান, তিনি বললেন। এই ঘটনা থেকে আমি শিখলাম যে সত্যি কখনো না কখনো বেরিয়ে আসেই। আমি যখন প্রায় হতাশ হয়ে পড়েছিলাম, তখনই ডাক্তার আমাকে বিশ্বাস করলেন এবং আসল সমস্যা বের করে দিলেন। জীবনে যত বাধাই আসুক, সত্য এবং বিশ্বাসের শক্তি অপরিসীম। আমাদের জীবন এখন অনেকটাই স্বাভাবিক। শ্বশুরের অবস্থা স্থিতিশীল, যদিও তিনি আগের মতো পুরোপুরি সুস্থ হবেন না। আমরা এখন এই রোগ সম্পর্কে অনেক বেশি সচেতন এবং অন্যদের সচেতন করার চেষ্টা করি। প্রদীপ একটি ফাউন্ডেশন শুরু করেছে যা ডিমেনশিয়া রোগীদের পরিবারকে সহায়তা করে। কিন্তু এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হল, পারিবারিক বন্ধন অদৃশ্য সুতার মতো, যা দেখা যায় না কিন্তু সবচেয়ে শক্তিশালী। কঠিন সময়ে এই বন্ধনই আমাদের টিকিয়ে রেখেছিল। যে কোনো বড় ঝড় মোকাবেলা করার শক্তি আমরা পেয়েছিলাম একে অপরের প্রতি বিশ্বাস এবং সমর্থন থেকে। আমি এই গল্প শেয়ার করলাম কারণ হয়তো অন্য কেউও এরকম পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। তাদের জানাতে চাই যে তোমরা একা নও। বিশ্বাস হারাবে না, সত্য কখনো না কখনো প্রকাশ পায়। আমি আজ যেখানে আছি সেখানে আসতে অনেক বাধা পেরিয়েছি। কিন্তু আমি শিখেছি যে জীবনের সবচেয়ে অন্ধকার সময়েও আশার আলো থাকে। আমরা শুধু সেই আলো খুঁজে বের করতে শিখতে হবে। সমাপ্ত।